লুঙ্গি পরে আসলে হয়ে যাবে। এটা তো রেকর্ড হচ্ছে। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? স্যার আমার অবস্থা একদম খারাপ। কেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অ্যাসাইনমেন্টে আসসালাম। যে চাপ স্যার। অ্যাসাইনমেন্টে যা লিখতেছো সেটার আবার চাপ কি? স্যার শুধু অ্যাসাইনমেন্ট লিখলেই হবে, অন্যান্য পড়া নাই স্যার? আবার কি পড়া? কেন স্যার শুধু অ্যাসাইনমেন্ট লিখলেই হবে? 2 দিন পরে হবে এসএসসি পরীক্ষা, তার কোনো টেনশন নাই স্যার, কিছুই করি না। এসএসসি পরীক্ষা দেরি আছে, আমরা অটো পাস পাবো ইনশাআল্লাহ। আমি অটো বাস চাই না। তাও কষি কষি বাস। না, ওই যে সেদিন তো তোমাদের বললাম যে অটোপাস নিলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে। স্যার চাকরির ভালো হবে না। চাকরির পরীক্ষায় যখন ভাইবা দিতে যাবা তখন তোমার বলবে যে ও তুমি 21 সালে পাস করছো অটো পাস। এই যে একটা তাচ্ছিল্য দেখবে, তাচ্ছিল্য চোখে তোমাকে দেখবে, সেটা কি চাচ্ছ? কি দরকার স্যার? স্যার এবার যারা ইন্টারমিডিয়েট যারা অটো পাস পেলো তারা তাদের কপালে তো একই ওইটাই কথা আছে। বলি। মানে হয়তো বা ধরো চাকরির যে বাজারের অবস্থা তাতে করে ধরো যারা পড়ে পাস করছে সে একজন কেউ সিলেক্ট হয়েছে, আরেকজন অটো পাস হয়েছে। তুমি যদি চাকরি মানে দাতা হও, মানে চাকরি দিবা, তুমি কাক দিবা? যে অটো পাস করছে তাকে, না যে পড়ে পাস করছে তাকে? যা পড়ে বাস যে করছে। পড়ে পাস করছে তাকে দিব। যে পড়ে পাস করছে। এলটি একটা দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে স্যার 2020 সালের ইন্টার ব্যাচ ওরা তো পুরোটাই অটো পাস, তাহলে ওদের কিভাবে চাকরি দেবে? ওরা তো একটাও তো মেডিকেলে ভর্তি হবে না, কিংবা বুয়েটে ভর্তি হতে পারবে না, কিংবা ইঞ্জিনিয়ার হতে পারবে না, কিছু হতে পারবে না ভালো কিছু। না, সেটা হতে তাহলে পারবে। ওনাদের কারণ তাহলে কি অবস্থা? না না, তোমার ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো সবগুলোতেই ভর্তি পরীক্ষা হবে। তো ভর্তি পরীক্ষা তো আর তোমার অটো পাস হবে না। ভর্তি পরীক্ষাটা তোমার নিবে, এবং সেইটা আহ, যে পদ্ধতিতে নেয় আর কি সেইভাবেই নিবে। শুধুমাত্র রেজাল্টটা আর কি, ধরো যারা জেএসসি আর হচ্ছে এসএসসি তে খারাপ করছিল তাদের হয়তো বা কারো কারো এবার প্রিপারেশন ভালো ছিল রেজাল্ট ভালো করার, তারা একটু মনক্ষুণ্ণ হবে যে তাদের প্রিপারেশন ভালো ছিল, পরীক্ষাটা হলে তাদের রেজাল্ট আর একটু ভালো হতো। কিন্তু সেই ক্ষেত্রে তোমার এই জেএসসি আর হচ্ছে এসএসসি রেজাল্টের উপর রেজাল্ট দেওয়ার কারণে হয়তো বা একটু কষ্ট পেতে পারে যে আসলে আমি পড়লাম ভালো করে কিন্তু আমার রেজাল্টটা খারাপ আসলো, এরকম হলেও হতে পারে। যাই হোক, ব্যাপার না। তোমার হচ্ছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি যেটাই বলো সেইটাতেই ভর্তি পরীক্ষা দিয়েই ঢুকতে হবে, এবং যারা অরিজিনালি ভালো পড়াশোনা করছে তারাই চান্স পাবে। এখানে কোনো অটো পাসের ব্যবস্থা থাকবে না। সেহেতু ওইটা নিয়ে ওদের মানে টেনশন করার দরকারই নাই। ওদের ওই ওই পরীক্ষাটা স্বাভাবিকভাবে হবে, এবং সেটাও হলে যে শীতের পরে হবে আর কি। এবং তোমাদের পরীক্ষাটা তো কোনো সম্ভাবনাই নাই অটো পাসের, সেহেতু ওইগুলো নিয়ে তোমার চিন্তা করার দরকারই নেই। ঠিক আছে স্যার। কারণ তোমাদের অন্তত যারা এবার ক্লাস 10-এ আছে তাদের জন্য একটু তাও সুযোগ আছে হয়তোবা, যদিও জুলাইয়ের দিকে পরীক্ষা হবে তাদের। কিন্তু তোমরা তো আর তো মানে এটার আশেপাশে নাই। তোমরা যদি এইটা থাকতা তাও একটা মজা পাইতা যে জেএসসিটা দিতে হলো না। কিন্তু তোমরা এমন একটা অবস্থায় আছো, কোনো দিক দিয়ে সুবিধা পাইলা না। না স্যার, বলেন। এটাই ভালো হয়েছে স্যার, এটাই ভালো হয়েছে। হ্যাঁ, এটা অবশ্য ভালো। যারা 8-এ ছিল তাদেরও একটা মানে এই যে সায়েন্স, কমার্স, আর্টস সুযোগ। কিভাবে বিভাজন হবে না হবে এগুলো নিয়ে নানান রকম ঝামেলায় পড়তে হবে। তো সেই দিক থেকে তোমরা সেফ জোনে আসো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে কামরুল, ভিভো আর হচ্ছে রীতি। স্যার আপনি বাসা কখন থাকেন? বুঝি নাই। বলতেছি বাসা আপনি কখন থাকেন বাসায় ফ্রি? বাসায় তো ফ্রি আছি, ফ্রি তো থাকি, এখন তো কাজ নাই কোনো। স্যার গেছিলাম আপনার বাসায় সেদিন। আহ,
তোমার বাসা কই? মানে আমি তোমার মতো কাকু একটা দেখছি মনে হচ্ছে এরকম, মানে আমিও দেখছি, আপনি আমাকে চিনবেন আসলে। আমি সিলিমপুর সম্ভবত তোমাকে দেখছিলাম। হ্যাঁ, আমার বাসা ওখানেই, উত্তরপাড়া। আচ্ছা আচ্ছা। না ওইদিকেই, ওই এই পাশে মনে হয় তোমাকে দেখছিলাম, ওই যে টাওয়ার যেখানে আছে না, ওই পাশে দেখছিলাম সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমাকে দেখছেন, আমিও দেখছি আপনাকে, আর আপনাকে বাসার ওখানেও আপনাকে দেখছি। আচ্ছা। দেখ উত্তরপাড়া বাসা। এবার যায় ভালোভাবে দেখো। স্যার দাঁড়ান। আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল, যেহেতু রুটিন অনুযায়ী মনে হয় আজকে লাস্ট ক্লাস, রুটিন অনুযায়ী তাই না? স্যার আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। তোমাকে প্রথমে দেখতে পাচ্ছিল, এই যে এখন দেখা যাচ্ছে অবশ্যই। আজকে দেখলাম দেখে আর কি বলতে পারলাম যে সেই দিন দেখছিলাম কোথায় জানি, সেই জন্য আর কি একটু মনে পড়লো আর কি। তো যাই হোক, তোমাদের আজকে হচ্ছে নতুন রুটিনটা মনে হয় আজকে আপলোড করে দিবে, এবং নতুন আজকেই দিবে? আগে আজকে লাস্ট ক্লাস। এবং গতকাল আমি তোমাদের ওই অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো ছিল, 4টা প্রশ্ন ছিল। একটা ছিল যে আত্মকর্মসংস্থান কি, দ্বিতীয় ছিল হচ্ছে এক মালিকানা ব্যবসায়িক ক্ষেত্রগুলো, গ নাম্বারে ছিল হচ্ছে যে চুক্তি, অংশীদার ব্যবসায় মূল ভিত্তি চুক্তিপত্র, সেটা 5 বাক্যে লিখতে হবে। আর একটা ছিল হচ্ছে কপিরাইট, তাই না? কপিরাইট। জি স্যার। এইগুলো কি খুঁজে পাইছো? আমি যে পেজ নাম্বার গুলো দিলাম এগুলো কি পড়ছিলে একটু? স্যার আসলে করা হয় না, বুঝছেন, এই যে ইয়েতে চাপ আছি, এই যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে, বুঝছেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে মানে ওই জন্য দেখা স্যার হয়নি, ইনশাল্লাহ কাল থেকে দেখা হবে। আচ্ছা স্যার ফ্রেন্ড সার্চিং পড়েছেন কি স্যার? বুঝি নাই। থার্ড ফ্রেন্ড সার্চিং, অ্যাসাইনমেন্ট মাইক্রো সাইজেন। আরেকবার একটু। স্যার ফ্রাঞ্চাইজিং পড়েছেন কি? আচ্ছা ফ্রাঞ্চাইজিস না, ওইটা পড়াইনি যেহেতু ওটা না স্যার, ওগুলো পড়াইতে হবে একটু। না, এটা ওভারঅল তো পুরো অধ্যায় আমি পড়াবোই একটা একটা করে ধরে ধরে, কিন্তু তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট ছিল, এখন পরবর্তী ক্লাসটা দিবে কিনা সেটাও জানি না, এই জন্য একটা তোমাদের অ্যাট এ গ্ল্যান্স একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। ফ্রাঞ্চাইজিস হচ্ছে তোমার স্যার এই জুমে ক্লাস কি এখন আজীবন হবে? জীবন বলতে যতদিন না স্কুল যতদিন বন্ধ থাকবে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাস হবে, তাই তো স্যার? হ্যাঁ স্বাভাবিক না হলে, বিরক্ত, এবং স্বাভাবিক হলে একদম বিরক্ত একটা ক্লাস। ক্লাসটা চলমান থাকবে। কারণ হচ্ছে তোমার যেহেতু যদি খুলে যায় স্কুল কলেজ, এক্ষেত্রে সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। তো শারীরিক দূরত্ব জি বজায় স্যার। রাখার ক্ষেত্রে তোমার এখন যেরকম ক্লাসরুমে তোমরা একসাথে 3 জন বসতেছো এবং সামনে পেছনে কোনো ফাঁকা থাকে না, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার এই ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। তো ডিস্টেন্স মেনটেন করতে গেলে তোমার সবাইকে কিন্তু এক রুমে বসানো সম্ভব হবে না। তো এটা মানে আমার ধারণা যে এরকম হতে পারে, 3 দিন করে তোমার দুটো ভাগ করে দিতে পারে। স্যার আমি এখন একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার এই যে যখন বলতেছে ভাগ করে দিবে, ঠিক আছে বুঝলাম, সবাইকে আলাদা আলাদা করে বসে দিবে, এক বেঞ্চ পর পর বসে দিবে, বাট যখন হচ্ছে যে টিফিন আওয়ার হবে আমাদের, তখন কি করবে? টিফিনটা কি আলাদা করে দিবে? না টিফিন আলাদা। তারপরে যখন আমরা ছুটি হবে তখন কি আমাদের তো ওই গেট দিয়েই ঢুকতে হবে, ওই গেট দিয়েই বাড়াতে হবে, মানে ঢোকার সময় যখন Great স্কুলে আমরা point. ঢুকবো ওই দিক দিয়েও তো একসঙ্গেই ঢুকতে হবে, নাকি আলাদা আলাদা করে ঢুকাবে? আবার যখন ছুটি দিবে তখন কি আমাদেরকে আলাদা আলাদা করে বের করে দিবে? সমস্যা। আচ্ছা, এ কাফি গেট পয়েন্ট। একটা একটা করে বলি। প্রথমত হচ্ছে তুমি যখন স্কুলে আসবা, তো স্কুলে আসার সময় তোমার টেম্পারেচার আগে মাপা হবে, এটা বাধ্যতামূলক করা হবে। তো টেম্পারেচার তোমার যদি 100 থাকে বা 99 আশেপাশে পয়েন্টস কিছু থাকে, সেক্ষেত্রে তোমাকে স্কুলে ঢুকতেই দিবেন। দিবে না, হ্যাঁ। যারা ঢুকবে তারা অবশ্যই তোমার 100-র নিচে 96-97 এরকম টেম্পারেচারে থাকবে, এবং তাদের অবশ্যই তোমার স্কুলে যাওয়ার আগে ফ্রিজের মধ্যে বসে থাকবা। মাস্ক ইনশাআল্লাহ। ইউজ করবে, তারপর এটা ডিপ টেস্ট না দাও তো। হ্যান্ড অর্ঘ স্যানিটাইজার। বেশি কথা কইস না। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ইন করতে পারবা তারা মোটামুটি আমরা ধরে নিব যে তারা করোনা মুক্ত আর কি।
তো সেক্ষেত্রে টিভি নেওয়ার যখন হবে তখন হয়তো বা দুইটা গ্রুপে ভাগ করে দিতে পারে যে 50 জন 100 এরকম একটা সামাজিক দূরত্ব বজায় রাখবা, মানে শারীরিক দূরত্ব বজায় রেখে একটা মানে চেষ্টা করা হবে। এখন সেটা তারপরে স্যার তারপরে স্যার হ্যাঁ। আরেকটা কথা, যখন ওই যে স্যার বাথরুমে যাবে, বাথরুমে তো স্যার সবাই যাচ্ছে পানি খাচ্ছে, এটা একটা ইয়া হবে না? আচ্ছা ওইটা এখন তোমাদের হচ্ছে যেহেতু বিশেষ করে স্যার ছোট বাচ্চারা। হ্যাঁ ছোট বাচ্চারা এটা হচ্ছে এখানে তোমার অল্প অল্প করে হয়তো বা ছাড়বে, একটা ডিস্টেন্স মেনটেন করেই ওইখানে মানে ব্যবস্থাটা নিতে হবে। এবং সেই জন্যই তোমার স্কুলটাকে ধরো ছাত্র ছাত্রী যদি থাকে, যেমন ধরো ব্যায়ামে কিন্তু প্রচুর ছাত্র, তো এই ছাত্রদের জি স্যার। কোনোভাবেই মানে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না সবাইকে যদি ওরা নিয়ে আসতে চায়। তো সেক্ষেত্রে তারা কিভাবে মেনটেন করবে, কারণ স্কুল খুলে গেলে এরকম বাধ্যবাধকতা দিয়েই দিবে যে আপনি একটা রুমে এইরকম ডিস্টেন্সে ছাত্রদের বসাইতে হবে। তো সেই ক্ষেত্রে তারা কিভাবে প্ল্যান করবে সেটা তারাই ভালো জানে। তবে তখন তোমার শিফট করা লাগবে, হয়তো বা ওই যে বললাম 3 দিন করে, 3 দিন তোমার সরাসরি ক্লাস হবে, আবার 3 দিন দেখা যাবে যে জুমে ক্লাস নিতে হবে, মানে অর্ধেক জুমে ক্লাস করবে, অর্ধেক তোমার হচ্ছে সরাসরি ক্লাস করবে। এরকম করা ছাড়া কোনো উপায় নাই। কারণ তোমার ধরো ক্যাপাসিটি মানে ওই একটা ক্লাসরুমে ক্যাপাসিটি হয়তো 90 জন বসার, সেক্ষেত্রে দেখা যায় যে তারা মানে 120 বা 100+ ছাত্র নিয়ে রাখে। তো সেক্ষেত্রে তোমার ক্যাপাসিটির থেকে বেশি নিয়ে রাখছে, সেক্ষেত্রে ডিস্টেন্স মেনটেন করা কিন্তু খুব টাফ হবে। তো একটা স্কুলে যদি জি স্যার। একজন হ্যাঁ। তোমার এরকম কেস বের হয়, মানে একজনের যদি করোনা হয়, তাহলে কিন্তু পুরো স্কুলটা তোমার আর মানে ছাত্রছাত্রী পাবেই না, মানে বাবা মা কাউকে পাঠাবে না। তো সেই জি ক্ষেত্রে স্যার। খুবই সেনসিটিভ একটা জায়গা, এই কারণেই তোমার স্কুলগুলো খুলতে পারতেছে না। কারণ জি স্যার। স্কুল খুললে কোনো বাংলাদেশের ধরো কোনো এক স্কুলে, বাংলাদেশের কোনো এক ধরো গ্রামের স্কুলে এই করোনা হইলো কারো, তখন কিন্তু এই নিউজটা স্যার যখন মাদ্রাসা তো খুলে প্রত্যেকটা দিছে। স্কুল বন্ধ। মাদ্রাসা খুলে দিছে, সেগুলো হচ্ছে তোমার আবাসিক মাদ্রাসা, যেগুলোতে তোমার ওখানে থেকেই পড়তে হয়, সেইগুলোকে কওমি মাদ্রাসা যেগুলো বলে, কওমি আর কি। তো সেইগুলোতে কমই, হ্যাঁ কমই মাদ্রাসা। সেইগুলোতে কোনো সমস্যা হবে না, কারণ ওরা তো ওই একটা বাইন্ডিং এর মধ্যে থাকে। কিন্তু জেনারেল যেগুলো আছে এইগুলোতে সমস্যা, তোমরা ধরো স্কুল থেকে কই যাচ্ছ না যাচ্ছ তার কিন্তু ঠিক নেই। কই যাচ্ছি না যাচ্ছি, তারপর স্যার বাসে, এবং স্কুল বাস। মাদ্রাসা, হ্যাঁ স্কুল বাস তো আছে। আর মাদ্রাসা আসলে ওরা সবসময় একটু পাক পবিত্র থাকে, ওরা আগে থেকেই পাক পবিত্র থাকে। তোমাদের তো আসলে অনেকেই নামাজ কালাম পড়ো না, পাক পবিত্র থাকারও প্রয়োজন বোধ করো না, জি জি স্যার। সেই কারণে একটা জি ঝামেলা থাকে আর কি। তবে সবকিছু মিলায়ে তোমার একটা মানে আমাদের ইমিউনিটিটা ডেভেলপ করছে অন্তত, কারণ আজ থেকে ধরো 7-8 মাস আগে যেরকম আক্রান্তর হার ছিল এখন অনেকটাই কমে আসছে। কারণ হচ্ছে না স্যার, বগুড়াতে একটু আক্রান্ত বেশি হচ্ছে। বেশি প্রথম, কিছুদিন বগুড়াতে কম ছিল, তবে তোমার কিছুদিন বগুড়াতে কম ছিল। এই তো 2-3 দিন আগে বগুড়াতে 250 জন পরীক্ষা করে 41 জন করোনা পজিটিভ। বগুড়ায় তো তোমার প্রথম থেকেই কোন রকম ওটাকে বলে যেটা আমরা লকডাউন যেটা করলাম, কোনো সময় কোনো জায়গাতেই ওই রকম লকডাউন কিন্তু ছিল না। তো বগুড়ার মানুষগুলাও মানে নিয়ম কানুন মানে না এখনো। তুমি যদি মসজিদে যাও কিংবা মার্কেটে যাও, জি মাস্ক স্যার। বাইরে, হ্যাঁ, দেখবা 100 জনের 2 জনের মাস্ক আছে আর 98 জনেরই মাস্ক নেই। মাস্ক নাই। সেই কারণে আর কি একটু বগুড়ায় আক্রান্তর হারও বেশি। শহর ছোট, ছোট শহর, সবাই মানে সবাই তো গিঞ্জি, মানে যেখানেই যাবা সেখানেই দেখবা ভিড়। কারণ কার মধ্যে জি কোন স্যার। হ্যাঁ। রোগটা আছে সেক্ষেত্রে মানে এটা হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। মানে হুম। আমরা যদি কারো না হয় সেটাই আমাদের কাছে অস্বাভাবিক মনে হবে। তো সবকিছু মিলায় দেখা যাবে যে আসলে স্যার। শীতটা পার হলে হয়তো বা একটা ভালো কিছু আমরা আশা করতে পারি। যদিও আমাদের যেমন আমাদের যে জ্বরটা হয়, এই জ্বরও কিন্তু এক ধরনের ভাইরাস ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা কি করছি, ওই জ্বরটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসছি। মানে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই ক্ষমতাটা আমাদের ওই জ্বরটাকে এখন সহনশীল পর্যায়ে নিয়ে গেছে। এবং তোমার ধরো প্রতিষেধক বের হয়েছে, ওষুধ খাচ্ছি আমরা, এখন জ্বরটাকে কিন্তু আমরা আহামরি কোনো অসুখ মনেই করি না। তো সেরকম এই করোনাটাও একটা সময় স্বাভাবিক রোগের আহ, রূপান্তর হবে যখনই এটার প্রতিষেধক আসবে, তোমার ঔষধ বের হবে। এবং আমরা নিজেরাও যখন, ভ্যাকসিন। হ্যাঁ আমরা নিজেরাও এটা যখন তোমার মানে নিয়ন্ত্রণ করতে শিখবো, তখন দেখা যাবে যে আস্তে আস্তে আমরা মানে একটু ভালোর দিকে যাচ্ছি। তো তাও আল্লাহর একটা মানে বিশেষ নিয়ামত আছে বাংলাদেশের উপর, না হলে যে অবস্থা বাংলাদেশের, তোমার কোনো চিকিৎসার ব্যবস্থা ভালো নাই, আমরা হাসপাতালে গেলে চিকিৎসা পাই না।
তারপরে এই যে যেটা আমরা বলি যে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ইউজ করা, হ্যান্ড স্যানিটাইজার, এগুলো কোনো কিছুই লোকজন কিন্তু খুব একটা বেশি করে না। তারপরেও যে মহামারী আকারে বাংলাদেশে মানে তোমার হয়নি, এটা একমাত্র আল্লাহরই রহমত। তো আশা করা যায় আল্লাহর রহমতটা আরো আরো দিন স্থায়িত্ব পাবে এবং আমরাও মাশাআল্লাহ সুস্থ থাকবো আর কি। তো যাই হোক, অনেক করোনামূলক আলোচনা হলো, আমরা এখন একটু পড়াশোনায় যাই। পড়াশোনায় আসি। তো স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার শিক্ষা প্রতিষ্ঠান খোলার চেয়ে জুমে অনলাইন ক্লাস করে নেওয়াই ভালো বেশি। জুমে ক্লাস নেওয়ার তুমি একটু শিক্ষামন্ত্রীর সাথে কথা বলো। আচ্ছা, এখানে হচ্ছে কয়েকটা বিষয় তোমার সমস্যা আছে। সেটা হচ্ছে আমাদের একটা বিশাল অ্যামাউন্ট, মানে ধরো অর্ধেকের মতো ছাত্রছাত্রী কিন্তু তোমার গ্রাম অঞ্চলে থাকে, এবং গ্রাম অঞ্চলে যারা হ্যাঁ 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 পড়াশোনা করে তাদের কিন্তু ধরো আমি এর আগে যে স্কুলে ছিলাম, তোমার বাসা যদি সিলিমপুরে থাকে তাহলে চিনবা, হ্যাঁ স্যার চিনবো। ছিলাম আমি, হ্যাঁ স্যার চিনি স্যার। বাপুর ইউনিয়ন পল্লীমঙ্গল যেটা। তো সেই স্কুলে তোমার পুরো 70% ছেলে মেয়ে বাবা মা হচ্ছে দিনমজুর, রিক্সা চালায়, ভ্যান চালায়, এইগুলো তাদের বেতন, স্কুলের বেতন আমি যখন ছিলাম তখন বেতন ছিল হচ্ছে 140 টাকা। সেই 140 টাকা তাদের দিতে অনেক কষ্ট হতো, এবং তারা দেখা যেত যে 5 মাস পর পর বেতন দিত, তাও একটু কাটছাট করে বেতনটা দিত। একটা ড্রেস বানাইতে গেলে তাদের বিভিন্ন মানে কষ্ট পোহাতে হয়, টাকা জমাইতে হয়, নানান রকম ঝামেলা থাকে। ধরো কোনো মতে যদি এইরকম ফ্যামিলি থেকে যারা আসছে বা এরকম আর্থিক অবস্থা যাদের, তারা কোনো মতে তোমার একটা স্মার্টফোন হয়তো বা কিনে দিতে পারবে, কিন্তু এই যে জুমে ক্লাস করতে গেলে 40 মিনিট করে তুমি যে ক্লাসটা করতেছো, তোমাদের মনে হয় ওয়াইফাই আছে? স্যার আমার বাসায় ওয়াইফাই। ওয়াইফাই ম্যাক্সিমামেরই ওয়াইফাই, যারা জুমে ক্লাস করে তাদের ওয়াইফাই ছাড়া আসলে ওই ডাটা কিনে সম্ভব না। তো 40 মিনিটের ক্লাসে প্রায় ডাটা খরচ হয় তোমার 300-400 মেগাবাইট। তো এটা যদি সে যদি কিনতে থাকে এবং প্রতিদিন যদি 4টা করে ক্লাস থাকে, কারণ ওই গ্রাম অঞ্চলে কিন্তু ওয়াইফাই ব্রডব্যান্ডের লাইনও তোমার যায়নি, তো সেক্ষেত্রে তাদের এই প্রতিদিন ধরো 2-3 জিবি মেগাবাইট যাবে। তো মেগাবাইট যদি ডাটাগুলো ইউজ হয়, তাহলে তাদের পার ডে তোমার খরচ হয়ে যাবে 300-400 টাকা করে পার ডে। এইটা কিন্তু আসলেই সম্ভব না এখন। সেই কারণে এটা জুমে ক্লাস চালানো খুবই মানে, যদি ইন্টারনেটটা যদি তোমার ফ্রি করে দেয়, সেক্ষেত্রে একটা ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু তাছাড়া কোনোভাবেই সম্ভব না। তো আমাদের এখানে যেহেতু আমাদের তোমাদের স্কুলটা মোটামুটি প্রথম থেকে একটু ডিজিটাল ছিল, যে এই যে তোমাদের কার্ড পাঞ্চ করা শুরু করে অ্যাটেন্ডেন্স, রেজাল্ট শিট সবগুলো কিন্তু অনলাইনে আমরা নাম্বার ইনপুট করি, আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে না তোমাদের পরীক্ষার নাম্বারগুলো ইনপুট করি। তো এটা আগে থেকে তোমাদের জন্য একটা সুবিধা ছিল, এবং তোমরা ম্যাক্সিমামই শহরের মধ্যে আছো, শহরে আসলে ওয়াইফাই না হলে চলেই না, এরকম একটা অবস্থা এখন। সেহেতু আমরা দেখা যাচ্ছে যে একটু হলেও সুবিধা পাচ্ছি, তাও যে অবস্থা খারাপ, 3জন তোমরা আছো এখন। হ্যাঁ স্যার। রীতি কি ঘুমায় গেলে নাকি? কাল তো ঘুম ধরছিল তোমাকে। ঘুমাচ্ছে। হ্যাঁ স্যার, কি রে কোন? নাস্তা করতেছ নাকি? না, শুয়ে থেকে স্যারের কথা শুনতেছি। সেই দিন হচ্ছে তোমার কলেজের ফার্স্ট ইয়ারের তোমার ইয়ে ছিল, ওরিয়েন্টেশন ছিল, মানে প্রথম ক্লাস আর কি, পরিচয় পর্ব চলতেছে। তো সেইখানে তোমার ফার্স্ট ইয়ারে যারা ছিল তারা হচ্ছে কেউ দেখতেছি যে শুয়ে আছে, মানে ওখানে প্রিন্সিপাল স্যার কথা বলতেছে, আমরা টিচাররা কথা বলতেছি, শুয়ে আছে এবং ভিডিও অন করছে, মানে ওর যদি সমস্যা হতো ভিডিওটা অফ রাখলে কিন্তু পারতো। তো সে মাশাআল্লাহ শুয়ে শুয়ে থেকে স্যারের কথা শুনতেছে, একবার বালিশ এই দিক যাচ্ছে, একবার ওই দিক যাচ্ছে, একজন আবার হচ্ছে এরকম মানে ফোনটা রেখে একটু রান্নার ওই দিকে যাচ্ছে। নরমালি যে ভালো তো স্যার। আমরা করি সেইগুলো, একজন গাছের নিচে বসে আছে, মানে উদাস, মানে ওই গাছ আছে। তো আমি তো ভালোই। মানে সবারই দেখলাম যে কে কি করতেছে, মানে আমি আমার মানে জয়েন করার পরে আমার কথা বলাটা একটু দেরিতে ছিল, তো ভাবলাম একটু দেখি কে কি করতেছে, তো ওইগুলো নিয়ে আবার স্ক্রিনশট দিয়ে রাখলাম যে কে কি আপনি হ্যাঁ, পরবর্তীতে তোমার দেখাতে হবে না, ওইগুলো ধরা লাগবে না।
যে শেখান তো লাগবে। হাওয়া গুলো ধরবেন। আমার আবার একটু মানে তোমার একটু খারাপ অভ্যাস আছে, মানুষকে একটু যে একটু মানে চেনার জন্য কি কি করা লাগে, যা করা লাগে একটু করি আর কি। ও আচ্ছা। ওই রকম কিন্তু আবার করো না, যদি কোনো সমস্যা থাকে যে তোমাদের মাশাআল্লাহ শুরু থেকে ভিডিও অফ থাকে, ভালো এটা। তো এই জন্য দেখা যায় যে হ্যাঁ স্যার, আমরা এইরকম আছি। অনেকেই তোমার ভিডিও অন রাখছে আবার ওইগুলো করতেছে, আবার মিউট করে দুনিয়ার হচ্ছে কথাবার্তা বলতেছে। তোমার একটা ইউটিউবার আছে রাকিব নাম, তো ও হচ্ছে এই জুমের উপর একটা তোমার ভিডিও বানাইছিল। তো সেইখানে তোমার জুমে ক্লাস করতে করতে কি কি সমস্যা হয় আর কি, ধরো এরকম ক্লাস করতেছি, সাইডে কি হচ্ছে মানে খালি পেট নিয়ে চলে আসছে, হোক নিয়ে এসে একটা বাজার করতে দিচ্ছে, এই এটা নিয়ে আয়, এটা নিয়ে আস, মানে খালি গায়ে আছে এরকম অবস্থা। তো কখন কোন দিক দিয়ে কোন পাশ দিকে চলে আসে তারও ঠিক থাকে না এই ভিডিও ক্লাসে আর কি। তো আজকে কিন্তু ওই জন্য অফ রাখাই ভালো। হ্যাঁ, আজকে কিন্তু গল্পই হচ্ছে মোটামুটি, হ্যাঁ স্যার, গল্পই হচ্ছে আজ। যদিও মানে তো সামনের দিনে মনে হয় গল্পের ক্লাস। ক্লাস মনে হয় আছে আপনার সম্ভবত। কি জানি 16 তারিখ পর্যন্ত রুটিন ছিল না নাকি? হ্যাঁ, আজকে তারিখই শেষ, আজকে ডেটই শেষ। হ্যাঁ, এখন কালকে থাকলে তো ভালো, মানে এখন সেটা আজকে বুঝতে পারবো যে কালকে আছে কি নাই আর কি। তো এখানে আছে আছে থাকতে। আজকে আছে মানে? আছে এবং মানে না, বলতেছি যে থাকলেও থাকতে পারে। ও হ্যাঁ, আজকে রুটিন দিয়ে দিবে বিকেলে গুগল ক্লাসরুমে। আচ্ছা দিক, থাকলে তো ভালো, না থাকলে আরো বেশি ভালো। সবারই দেখি অনেকগুলা, তোমাদের যখন এই যে কম্বাইন ক্লাসগুলো হয় মানে বাংলা বা ইংলিশ, তখন তো দেখি অনেক মোটামুটি ভালো ছাত্র থাকে, ছাত্রছাত্রী তো দেখি। স্যার হ্যাঁ, তখন ভাগ হয়ে যায়, তো সায়েন্স কমার্স আর্টস ভাগ হয়ে যায়। তো তোমাদের 30 জন থাকে মাঝে মাঝে। আমি কালকে তোমাদের অ্যাসাইনমেন্টটা দেখলাম, অ্যাসাইনমেন্ট দিছে হচ্ছে 20 জন, তোমাদের তো মনে হয় 20 জনের বেশি আছে ছাত্রছাত্রী। স্যার তো যারা দিবে অনেকে না তাদের কি দেয়নি, হবে? অনেকে দেয়নি। যারা দিবে না তাদের আসলে কি হবে এটা তো শিক্ষা মন্ত্রণালয় বলতে পারবে, ওনারা জাস্ট বলছেন নিবেন, জমা দিবেন, কে কেমন লিখছে সেটা দেখবেন। তো তোমাদের যেটা দেখলাম অনেকেই বিষয় শিরোনাম লেখনি, এখন তোমাদের মধ্যে 3 জনের মধ্যে রীতি 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 কি তুমি হাত হাত দিয়ে লিখছো কি ইয়েটা, মানে কভার পেজটা কি হাত দিয়ে লেখা তোমার? হ্যাঁ স্যার। আচ্ছা, ওইখানে তোমার একটা মিসিং ছিল যে ওই যে বিশেষ শিক্ষকের নাম আর হচ্ছে মূল্যায়ন ধারা, যেটা ভালো, উত্তম, স্যার অতি। বিষয় শিক্ষকের নাম স্যার ওটা স্কুল পূরণ করবে, তাই লেখা। স্কুলই পূরণ করবে, কিন্তু ও যেহেতু হাত দিয়ে লিখছিল তো তো সেখানে হাত দিয়ে ওটাও লিখে দেওয়া লাগতো বিষয় শিক্ষকের নাম, ও কিন্তু স্যার, ঘটনা হচ্ছে স্যার, প্রথমে আমরা বুঝতে পারিনি বুঝছেন, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা, কিন্তু দ্বিতীয়টা বুঝতে পারছি। প্রথমের অ্যাসাইনমেন্টের কভার পেজটা আমরা নিজেরাই তৈরি করছি বুঝছেন। না, তোমার শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেই অনুপাতে হাত দিয়ে করতে হয়। এখানে তোমার হ্যাঁ, প্রিন্ট কিন্তু পেজ। স্যার আমরা শুনলাম তো এগুলো স্কুলের টিচাররাই এগুলো দেখবে আর কি, মানে যে যে বিষয়ের টিচার তারা তারাই দেখবে। না, আমরাই তো দেখবো। আর এটা নাকি স্কুলেই থাকবে, এটা খালি আমাদের পরবর্তী ক্লাসে ওঠার জন্য এই পরীক্ষাটা নেওয়া, এই অ্যাসাইনমেন্টটা নেওয়া, তাই তো শুনলাম। এবং এটাই, খাতা তো আর যাবে না, এখান থেকে রিপোর্টটা যাবে যে এই রোল পরীক্ষা দিছে, যেমন এটার একটা ফর্ম তোমার বোর্ড থেকে দিয়ে দিছে, কে কে দেয়, মানে কতজন দেয়নি আর কি, এটার একটা ছক আছে, কতজন দিছে তাদের একটা ছক আছে, ভালো করছে কতজন সেটার একটা ছক আছে। তা আমরা এগুলো কাউন্ট করব যে ভালো কতজন করছে, উত্তম কতজন করছে, অতি উত্তম কতজন, এটার একটা কাউন্ট করবে। তো করার পরে স্যার বোর্ড। স্যার আমারটা যে কামরুজ্জামান কাফি দেখেন। না, দেখা হয়েছে সবারটাই, বেশিরভাগই হচ্ছে তোমার ভালো, মানে এভারেজ হয়েছে। তোমাদের আসলে আহ, আহ, কি বলে যে অ্যাসাইনমেন্টের আসলে তোমাদের ধারণা নাই, তোমরা যতটুকু করছো আসলে অনেক ভালোই করছো, যেহেতু তো এটা এটা আমাদের নতুন একটা ইয়ে আর কি। একদমই নতুন। তো অ্যাসাইনমেন্ট, হাসে ক্লাস আর হলো না। এটা তো তোমার নাম্বার দেওয়া নাই, এটা কোনো নাম্বার টাম্বার ব্যাপার না, এটা এটা জাস্ট আর কিছুই না। অ্যাসাইনমেন্টটা তোমার ভার্সিটিতে যখন ওঠে সবাই তারা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে, এবং অ্যাসাইনমেন্টের স্যার ওদের 30-45 পেজের উপর লিখতে হয়। না, ওটাকে বলে হচ্ছে তোমার টার্ম পেপার, যেটা 30-40 পেজ লিখতে হয়, সেটা আরেকটা নাম আছে তোমার, রিসার্চ ও পেপার। আচ্ছা। রিসার্চ পেপার আছে, টার্ম পেপার আছে, তারপর অ্যাসাইনমেন্টটা তোমার ছোট হয়। অ্যাসাইনমেন্টটা হচ্ছে
একটা স্যার তোমার ক্লাস নিবে, মানে সেমিস্টার করে বলে যেটা, একটা সেমিস্টারে একটা টিচারের হয়তো বা তোমার 10টা ক্লাস আছে। এই 10টা ক্লাস যখন হয়ে যাবে তখন সে হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট দিবে যে এই টপিকের উপর তোমরা লিখে নিয়ে আসবা। তো সেই টপিকের উপর লিখে আনতে হয় এবং এই অ্যাসাইনমেন্টের উপর তোমার আবার নাম্বার থাকে। ভার্সিটিতে তোমার এরকম হয় যে তোমরা যে সাময়িক পরীক্ষা দাও না, এরকম টোটাল পরীক্ষা ধরো 100 মার্কের, ওই সাময়িক পরীক্ষার যে পরীক্ষাটা সেটা হবে হচ্ছে স্যার 50 মার্কের। কিছু বললাম? 2:12 বাজে স্যার, 2:12 সমস্যা বাজে। নাই, সমস্যা নাই। তুমি কি আলাদা কিছু জানতে চাচ্ছ? তাহলে বলো, তোমারটা আগে শেষ করি, কারণ আমি যে ক্লাসটা ছিল গতকাল শেষ করে দিছি। সমস্যা নাই স্যার, আপনি চালিয়ে যান, আপনি আপনার মতো করে চালিয়ে যান। না না, ওই যে অর্ঘ তো আজকে জয়েন দিল মনে হয় এই ক্লাসে। হ্যাঁ, না, এর ও তো আগেও জানে। ছিলাম। আচ্ছা ভিভো, তুমি বলো, তোমার সমস্যা থাকলে বলো। না স্যার, নাই। তাহলে চুপ থাক আচ্ছা ঠিক আছে। একদম। স্যার, স্যারের মতো চালিয়ে যাক, যখন এমনি এমনি শেষ হয়ে যাবে স্যার তখন কেটে দিবি। শেষ তো হচ্ছে না কামরুল। কাটা লাগে না, শেষ এখন হবি না। হ্যাঁ স্যার, স্যার আপনি কেটে দেওয়ার দরকার নাই স্যার, এমনি এমনি যখন কেটে দিবি তখন কেটে দিবেন। আচ্ছা যাই হোক, আগে যে জিনিসটা বলি যে আজকে তোমাদের যে বিষয়টা আছে মানে অ্যাসাইনমেন্টে, সেটা আমি কালকেই বলছিলাম। আর আজকে নতুন কিছু শুরু করলে শেষ করতে পারবো না, তো কালকে রুটিনটা দেখে আবার নতুন করে শুরু করতে হবে, কারণ আজকে যেটাই শুরু করব ঠিক সেটা অর্ধেকে যে শেষ হয়ে যাবে, মানে শেষটা হবে না। তো সেই জন্য চাচ্ছিলাম যে আজকে নতুন করে কিছু না হাত দিতে, এই জন্যই ঠিক আছে স্যার, অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু কথা বলতেছি আর কি। ঠিক আছে স্যার। তো স্যার আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় আব্বু আম্মু আর হচ্ছে ভাবি আছে, ভাতিজা আছে, ভাইয়া আছে। ভাইয়া আমাদের ভাবি না আপনার ভাবি? না, এটা আমার ভাইয়ের বউ, মানে ভাবি। ও আচ্ছা, বুঝলাম। তো এইটাই হচ্ছে মানে আমার ফ্যামিলিতে ছোট 4 জন আমরা ছিলাম। তো 4 জনের পরে ভাইয়ার বিবাহ করার পরে এখন 5 জন আছি। তারপরে 1 বছর আগে ভাতিজা হয়েছে, এখন 6 জন হয়েছি। স্যার আপনি কি আমাকে চিনেন? ওইভাবে না তো মনে হয়। না, আমি ওই তোমাকে দেখছি ওই পর্যন্তই, তবে সিলিমপুরে মনে হয় বেশ কয়েকবার দেখছি। ওই ওই পাশে আমার বোনের বাসা। হ্যাঁ, ওই আপনি ওখানে গেছিলাম, আপনি ওখানে অনুষ্ঠান করছিলেন, আসলে ওই দিকে কম যাওয়া হয়। সমস্যা না, আপনার সঙ্গে দেখা করবো নি একদিন, কালকে কিবা ইয়াতে আর কি। আচ্ছা সমস্যা নাই। সেদিন গেছিলাম আপনার বাসায়, কিন্তু আপনি ছিলেন না, কই জানি গেছিলেন আপনি আম্মুর সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, শুক্রবারে গেছিলা নাকি? শনিবারে গেছিলা? না স্যার, শনিবারে গেছিলাম, আপনি আপনি আম্মুর সঙ্গে কই জানি গেছিলেন। আচ্ছা বুঝতে পারছি। যাই হোক, মোটর সাইকেলে গেছিলাম তো। সমস্যা নাই, যে ভিভো চলে গেছে রাত করে মনে হয়। যাক, উনি চলে যাক, সমস্যা নাই স্যার, ওর কি সমস্যা আর স্যার? আচ্ছা, এর বাসা তো তোমার হচ্ছে যে ফায়ার সার্ভিসের এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কলোনির ওইদিকে। কার বাসা? আমার কাছে ওই প্রায় অর্ঘ ভিভো। প্রাইভেট পড়তো আর কি, 1 মাসের মতো পড়ছে। যাই হোক, চিনি। হ্যাঁ, রে গলা ফাটানে ভাস। ও একটু না পাগলা টাইপের। আচ্ছা থাক, হঠাৎ করে আবার জমা দিবি মানে জয়েন দিবি, সমস্যা নাই। সবাই ভালো, আমরা সবাই ভালো সবাই। ও যখন কথা বলে আমি তখন হেডফোন খুলে রাখি। ঠিক তো, করছো। তোমাদের যেটা কালকে কালকে তো নিয়াই হয়েছে, আর হচ্ছে স্যার অ্যাসাইনমেন্ট কালকে জমা দিতে যাওয়া লাগবে। অ্যাসাইনমেন্ট কালকে কি কি? গণিত আছে, আর কি? গণিত, বিজ্ঞান, গণিত, হিসাব বিজ্ঞান আর সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান। আচ্ছা আচ্ছা, তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাস কি এরকম রেগুলার হচ্ছে কি, মানে কি আর প্রতিদিন না করে? স্যার, হিসাব বিজ্ঞান আর হচ্ছে না রেগুলার। ওই তো, ওই জায়গায় আপনি এখন ক্লাস করাচ্ছেন। ওই জায়গায় এখন আপনি করাচ্ছেন। আচ্ছা, প্রতিদিন কয়টা করে ক্লাস হয় তোমাদের? 4টা? পাঁচটা না? 5টা। 5টা ক্লাস হচ্ছে? জি স্যার। 6:30। আপনি জানেন না স্যার? আমি স্যার মনে হয় জানে না। আমার রুটিনটা শুধু দেখে আসছি, আর বাকিগুলা তো ওইভাবে মানে দেখি নাই। যে সায়েন্সেরও আছে তো দেখলাম, এই জন্য আর অত গুরুত্ব দিয়ে দেখি নাই। তো যাই হোক, এতগুলা ক্লাস একটু ঝামেলাই, মানে বোরিং লাগারই কথা, মানে কন্টিনিউয়াস এত, জি মানে স্যার, ভালো লাগে না। সামনাসামনি যখন থাকি তখনই ভালো লাগে না। আর তো এটা, আর আমার ক্লাসটা দিছে আরো সবার শেষে, সেই কারণে আরো বেশি বোরিংনেস হওয়ার কথা। যে তোমাদের না স্যার, আপনার ক্লাস করতে ভালোই লাগে। স্যার আপনি ক্লাস করতে ভালোই লাগে তো। এতদিন মানে এতক্ষণ ধরে রেস্টটা ধরে রাখা, আমি তো আবার হচ্ছে বইয়ের পড়া পড়াই না, এটা হচ্ছে আমার একটা দোষ। তোমার ক্লাস 10-এ যারা, তো তারা মাঝে মধ্যে মানে ফিনান্সের ক্লাসে
যে ধরো ফিনান্স কাকে বলে, আমি অনেক কথা বললাম, বলার পরে হয়তো একজন কেউ বলতেছে যে স্যার সংজ্ঞা কই। আমি তো সংজ্ঞা বলতে আমি তো তোমার জিনিসটা বুঝাবো, সংজ্ঞা তো তুমি যে কোনো গাইড বই পাবা, কিন্তু যখন তুমি এই সংজ্ঞার সাথে আমার কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, তখন দেখবা সংজ্ঞাটা তোমার কাছে ইজি লাগতেছে। কিন্তু তুমি যখন মুখস্থ করবা, আপনাকে খুঁজছে বাংলাদেশ। তখন তোমার দেখা যাবে যে জিনিসটা তোমার কাছে মানে মনে থাকবে না বেশি দিন, আবার আরেকজনকে বুঝাতেও পারবা না। তো বুঝাতে গেলে, মনে রাখতে গেলে জিনিসগুলো একটু ডিপলি চিন্তা করে, মানে মানে ডিটেলসে যাওয়া উচিত। মানে আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে আমার কোনো কিছু জিজ্ঞেস করলেই দেখবা আমি 5 লাইন বলি, যেটার উত্তরে 1 লাইনেও দেওয়া সম্ভব, কিন্তু আমার আবার হচ্ছে স্যার, খারাপ অভ্যাস। হ্যাঁ বলো, কিছু বললা? স্যার আপনার লকডাউন কেমন কাটছে? মুরগির সাথেই? মুরগির সাথে? ও আচ্ছা। না, মুরগির সাথে বলতে আহ, ভালো যাচ্ছে, সময় খুব ভালো কাটতেছে। এখন আবার মুরগি তো ডিম দিচ্ছে, মানে তোমার হচ্ছে এখন, ওইতে বললাম যে দিনে 25টা স্যার স্যার সমস্যা নাই, ডিম ও দিচ্ছে। তো আপনি ওখানে আসতেছে সিলিমপুরেই, আপনি বাসা ডিম খাবেনি, সমস্যা নাই। হ্যাঁ, আমারও একজন স্যার হচ্ছে আমাকে ফ্রিতে দিবে? আহ, হ্যাঁ ফ্রি দিবে, আমাকেও দিবে স্যার। না, প্রথমে তোমার ওই যে আরেকটা বিজনেস স্ট্র্যাটেজি আছে তোমার, হচ্ছে অনেক সময় দেখবা যে বিভিন্ন কোম্পানি ফ্রিতে তোমার জিনিস দেয়, যেমন ধরো শ্যাম্পু দেয়। অনেক স্কুলে তোমার দেখবে, স্কুলে যায় কিন্তু ভ্যান নিয়ে শ্যাম্পু দিতে, তারপরে হ্যান্ড ওয়াশ দিতে। শ্যাম্পু দেয়, তেল দেয়। আমরা কিন্তু অনেকেই মনে হ্যাঁ করি, স্যার, তেলও ক্যাম্পে দেয়। দিতে আসছিল। আমরা অনেকেই কিন্তু মনে করি, মনে হয় যে ডেট শেষ হয়ে যাচ্ছে, নষ্ট জিনিস সেজন্য দিয়ে যাচ্ছে আমাদের কাছে। তো প্রচারের জন্য দেয়। আমরা কিন্তু হ্যাঁ, প্রচারের জন্য তো অবশ্যই, কিন্তু আমরা ওটা যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা মনে করি যে এগুলোর মনে হয় এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, বা এটা কেউ নিচ্ছে না, সেই জন্য আমাদের কাছে ফ্রি দিয়ে গেল। কিন্তু ওরা যে জিনিসগুলো তোমার এইভাবে বিনামূল্যে দেয়, এই জিনিসটা ওরা আরো বেশি ভালো করে তৈরি করে। কারণ তুমি একটা জিনিস ব্যবহার করো না, সেইটা তোমাকে ব্যবহার করাবে। ব্যবহার করাতে গেলে তোমাকে যেটা দিচ্ছে সেটা অবশ্যই তার কোয়ালিটি ভালো হতে হবে। তো কোয়ালিটি ভালো যেটা, সেইটাই তোমাকে হচ্ছে ফ্রি হিসেবে দেয়, যাতে তুমি ওটা ব্যবহার করে উপকৃত হও, ভালো লাগে, তারপরে তুমি যাতে ওটা কিনতে আবার আগ্রহী হও। তো এই জন্য এটাও এটাও এক ধরনের ব্যবসা, এবং এটাকে বিজ্ঞাপন বলে। ওরা খরচ করতেছে, কিন্তু সেটা হচ্ছে তোমার, এটা বিজ্ঞাপনের মধ্যে পড়বে, যে বিজ্ঞাপন খরচের মধ্যে পড়ে। যেমন একটা সময় আমি যখন স্কুলে ছিলাম, তখন হচ্ছে তোমার এই যে ম্যাগি নুডলস আছে না, সেটা কিন্তু লোকজন খাইতো না, আমি নিজেও পার্সোনালি খাইতাম না। তো সেই, আমার খুব ফেভারিট স্যার। তো স্যার আমি আমাকে ভালো লাগে। পড়ে পড়ি, তো আমি তো জেলা স্কুলে ছিলাম। তো ক্লাস 4-এ হচ্ছে তোমার দেখি বিশাল বিশাল 2টা কাভার্ড ভ্যান নিয়ে আসলো। আসার পরে একটা বাটি দিল, একটা চামচ দিল, আর হচ্ছে ওই ইয়াটা দিল, ম্যাগি। তো খাইলাম, খাওয়ার পর হ্যাঁ খুবই টেস্ট। আগে তো খাইনি, কারণ ওর টাকা দিয়ে কিনে খাইতে হবে। স্যার আমাদের স্কুলেও কিন্তু আসছিল, তো ওএমসি হ্যাঁ, স্কুলে। ওরাও বিভিন্ন জায়গাতেই যায়। তা আমি যেটা বলতেছি এটা হচ্ছে তোমার মোটামুটি 99 সালের কথা। হ্যাঁ, 99 না, 99, 3, 4 হচ্ছে 2000 সালে। 2000 সালে এটা হয়েছিল। তো তখন কিন্তু আরো বেশি তোমার হচ্ছে মানে অনেক নতুন ওইটা। তো খাওয়ার পরে যেটা টেস্ট পাইলাম, তারপরে কিন্তু আমি কিনে কিনে খাইছি। তো ওই যে তারা অভ্যাস করে নিল, ফ্রি খাওয়ায় অভ্যাস করে নিল। তারপরে তারপরে তোমার এই যে ফেসবুক দিছিল না, জিপি, বেশ কিছুদিন ফ্রি জি স্যার। ফেসবুক। তো ফ্রি, তারপরে বন্ধ করে দিছে। হ্যাঁ, ফ্রি ফেসবুকে কি হইতো, তোমার ছবি কিংবা নিউজ এগুলো দেখা যাইতো না। তোমার ছবির যে দেখা যাচ্ছে যে হোয়াট হয়ে আছে, তো তোমার ছবিটাও দেখতে খুব মন চাচ্ছে। তুমি তখন কি করবা, তুমি তখন ফাইন করে মেগাবাইট কিনবা, মেগাবাইট কিনে ছবিটা দেখবা। তো এটাও কিন্তু ওদের একটা বিজনেস স্ট্র্যাটেজি ছিল, যে তোমার মেগাবাইট কিনতে বলবে না, কিন্তু তুমি বাধ্য হয়ে কিনবা। এরকম অনেক ইনোভেটিভ চিন্তা ভাবনা ওদের মাথায় সব সময় কাজ করে, যে কিভাবে কি করা যায়। যেমন রবি, তোমরা ওই যে 10 মিনিট স্কুলের ভিডিওগুলো দেখো না? হুম। জি স্যার। আইমান সাদিক, সালমা, আইমান জি স্যার। সাদিকের ভিডিওগুলো, ওইগুলোতে কিন্তু স্পন্সর হচ্ছে তোমার, ওই যে কিছুক্ষণ আগে বলে গেল না, ফ্রাইস অ্যান্ড চিজ। তো স্পন্সর কিন্তু তোমার হচ্ছে ওই রবি। তো রবির সিমটা কিন্তু খুব একটা মানে জিবির সাথে পারবে না, কিন্তু সে কি করছে, এডুকেশন সেক্টরে ইনভেস্ট করতেছে। 10 মিনিট স্কুলের সাথে সংযুক্ত থাকার ফলে রবি কিন্তু আমরা মানে রবির সিমটা অনেকেই কেনার প্রয়োজন হচ্ছে, বা রবির সাথে একটা মানে সবসময় দেখতেছে যে হ্যাঁ তাহলে 10 মিনিট স্কুলের সাথে আছে, তাহলে রবি মনে হয় ভালো।
তো এইরকম একটা কনসেপ্ট কিন্তু তৈরি হচ্ছে। তো এই কারণে বিভিন্ন রকমের প্রতিষ্ঠানগুলো তোমার নিজের বাণিজ্যিক প্রচারের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে। তো সেই মাধ্যমগুলো বিভিন্ন রকম হতে পারে, কেউ শিক্ষা ক্ষেত্রে, কেউ তোমার অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করে, কিন্তু ওভারঅল আমাদের মোটামুটি তোমার কাজে আসে। তো যাই হোক, আজকের মতো তাহলে কিছুক্ষণ পর অবশ্য শেষ হয়ে যাবে। তো পড়াশোনা করো, রুটিন আজকে রুটিন হয়তো পেয়ে যাবা। যদি রুটিনে আমি থাকি তো দেখা হবে আবার সামনের দিনে, আর যদি না থাকি তাহলে পরের সপ্তাহে হয়তো দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মাস্কটা ইউজ করো, ঠিক আছে? কতদিন পর বিদায় দিলেন? হ্যাঁ, আজকে বিদায় দিয়ে দিই একটু। আজকে বিদায় দিয়ে দিল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।